ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজ আমরা শুরু করছি এমন এক ঘটনা যেখানে ভালোবাসার মৃত্যুর সীমারেখা মিলেমিশে গেছে একে অপরের সঙ্গে। এই গল্প শুধু প্রেমের নয়, এ এক অভিশপ্ত কাহিনী যেখানে এক নারী মৃত্যুর পরেও প্রেমিককে নিজের করে রাখতে চেয়েছিল। রাতের অন্ধকারে পাহাড়ি কুয়াশার মধ্যে একটি পুরনো কাঠের কটেজ দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। লোকজন বলে সেখানে গেলে কেউ হয়তো ফিরে আসে না আগের মতো। আর আজ আমি আপনাদের শোনাবো সেই কটেজের ভেতরে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভৌতিক ঘটনা, যা 2016 সালের 1 ফেব্রুয়ারি মাসে রেকর্ড করা হয়েছিল। তবে এই ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে তবে আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা লিখে পাঠান। শুরু হচ্ছে আজকের ঘটনা। নির্জন কুঠিরের কান্না। প্রেম, মৃত্যু আর আত্মার অবসানহীন বন্ধনে জড়িয়ে থাকা এই কাহিনী আপনাদের হৃদয়ে ভয় আর মায়ার এক অদ্ভুত দাগ রেখে যাবে। তাহলে আলোটা নিভিয়ে দিন আর হেডফোনটা পরুন আর ডুবে যান আজকের এই হরর এপিসোডে। 2016 সালের ফেব্রুয়ারি মাস, উত্তরবঙ্গ কালিম্পং জেলার এক পাহাড়ি গ্রাম মেঘডুবি। অরিত্র মুখার্জি কলকাতার এক প্রফেশনাল ফটোগ্রাফার। রিয়া মুখার্জি ওর নতুন বিয়ে করা স্ত্রী, একজন স্কুল টিচার। রাত প্রায় 11টা। হাওড়া ট্রেন ধরে নিউ জলপাইগুড়িতে পৌঁছালো তারা। ঠান্ডা হাওয়া, কুয়াশায় ঢাকা জানলা, সবকিছুতেই রিয়ার চোখে ঝলমল করে উঠেছে নতুন বিয়ের উচ্ছ্বাস। অরিত্র বলছে, আমাদের প্রথম হানিমুন, একদম সিনেমার মতো। অরিত্র হাসলো, ক্যামেরা কাঁধে ঝুলিয়ে বলল, আর আমি তোমার সিনেমা বানাবো পাহাড়, ভালোবাসা, রহস্য নিয়ে। একটা শর্ট ফিল্ম তো বানানো যেতেই পারে। সকালে ওরা পৌঁছালো মেঘডুবি নামের ছোট্ট পাহাড়ি গ্রামে। জায়গাটা খুবই শান্ত, গ্রামের লোকজন কম আর পর্যটকও খুব একটা নেই। মিস্টার দে তাদের গাড়ির ড্রাইভার এবং ট্যুরিস্ট গাইড। মিস্টার দে গাড়ি থেকে নামিয়ে বললেন, এখানে একটা পুরনো ব্রিটিশ কুঠি আছে, মেঘডুবি কটেজ। ওখানেই আপনারা থাকবেন, কিন্তু রাতে একটু আগেই ফিরে আসবেন। পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে নামে। কুঠিরটা দেখে রিয়া একেবারে অবাক। পুরনো কাঠের বাড়ি, নীল রঙের জানলা আর বারান্দায় এক কোণে ঝুলছে একটা কেরোসিন ল্যাম্প। চারপাশে পাইন গাছ, পেছনে একটা ছোট্ট কবরস্থান যেখানে নাকি ব্রিটিশ যুগের কিছু পুরনো সমাধি আছে। রিয়া বলল, এমন জায়গায় কেউ থাকে না? অরিত্র হাসলো, থাকবে না বলেই তো রোমান্টিক, দেখো আমরা ছাড়া কেউ নেই। কিন্তু রিয়া খেয়াল করলো বাড়িতে ঢুকতেই যেন একটা ঠান্ডা বাতাস ওর কানে ফিসফিস করে গেল। আর দেওয়ালে একটা পুরনো ফ্রেমে একটা মেয়ের ছবি, সাদা পোশাক পরা, মুখে শান্ত কিন্তু গম্ভীর দৃষ্টি। ছবিটির নিচে লেখা এলেনা 1896। রাত নামতেই চারিদিকটা নিস্তব্ধ, বাইরে ঝিঝি পোকার আওয়াজ, মাঝে মাঝে পাহাড়ের কুয়াশায় বাতাসের গর্জন। অরিত্র ঘুমাতে যাওয়ার আগে ক্যামেরা টেবিলে রেখে বলল, আগামীকাল সকালে সূর্য ওঠার সময় নদীর ধারে শুট করব, তুমি যাবে তো? রিয়া বিছানায় শুয়ে বলল, এই বাড়িটায় কিছু অদ্ভুত লাগছে না তোমার? অরিত্র বলল, এই নীরবতাটাই তো আসল সৌন্দর্য। রাত তখন 2টো। হঠাৎই টেবিলের ওপর রাখা ক্যামেরায় একটা ক্লিক করে শব্দ হলো। ক্যামেরার ক্লিক আওয়াজে রিয়ার জেগে উঠলো। ও দেখলো অরিত্র ঘুমিয়ে, কিন্তু ক্যামেরা নিজে নিজেই ছবি তুলছে। রিয়া এগিয়ে গিয়ে স্ক্রিন অন করলো। তোলা ছবিটায় দেখা যাচ্ছে বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা সাদা পোশাক পরা অবয়ব। রিয়া চিৎকার করে উঠলো, অরিত্র, অরিত্র, এখানে কেউ আছে? অরিত্র দৌড়ে এসে লাইট জ্বালালো, কিন্তু ঘরে কেউ নেই, শুধু জানলার পর্দাটা হাওয়ায় দুলছে। পরের দিন সকাল, ওরা ব্রেকফাস্ট খেতে গেল একটা লোকাল দোকানে। এক বৃদ্ধা দোকানদার রিয়াকে দেখে বললেন, হ্যাঁ রে মা, তোমরা কি মেঘডুবি কটেজে আছো নাকি? রিয়া চমকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, কেন বলুন তো? বৃদ্ধা ধীরে ধীরে বললেন, ওই বাড়িতে একটা বিদেশি মেম ছিল, এলেনা নাম। ও নিজের প্রেমিকের জন্য নিজের প্রাণ দিয়েছিল। তারপর থেকে পূর্ণিমার রাতে ওর কান্নার শব্দ শোনা যায়। অরিত্র বলল, আহ, এসব গপ্প, আমরা ভয় পাই না। কিন্তু রিয়ার মুখটা ফ্যাকাশে, কারণ ওই নামটাই সে ছবিতে দেখেছিল। সেই রাতেই হাওয়াটা বাড়লো, বাইরে বজ্রপাত, জানলাটা কাঁপছে। রিয়া ঘুমাতে পারছে না। হঠাৎই রিয়ার কান্নে এলো একটা কান্না, একটা নারীর কণ্ঠ, মৃদু এবং ব্যথায় ভরা। Don't leave me, please. Please don't leave me. রিয়া ঘুমটা ভেঙে দরজার দিকে তাকালো। ছবিটার ফ্রেমে তখন এলেনার মুখটা একটু বাঁকা, ঠোঁটে হাসি লেগে আছে, তার চোখের দৃষ্টি সোজা রিয়ার দিকে। রিয়া ফিসফিস করে বলল, অরিত্র, অরিত্র, আমি ওর মুখটা নড়তে দেখছি। অরিত্র ঘুরে তাকালো। ছবিটার তখন কাজটা ভেঙে গেছে আর মেঝেতে একটা জলের দাগ, যেন কেউ ভেজা পায়ে হেঁটেছে। কিন্তু কোথায়? রিয়ার ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়লো আর পেছন থেকে একটা মৃদু
নারীকণ্ঠ ফিসফিস করে বলল, তুমি আমার জায়গা নিয়েছো। অরিত্র রিয়াকে শান্ত করে শুয়ে পড়ল, কিন্তু রিয়ার চোখে ঘুম নেই। রাতে ভয়ঙ্কর সেই ঘটনার পরেও সকালে যেন সবকিছু শান্ত হয়ে গেছে। সূর্যের আলো পড়েছে পাহাড়ের চূড়ায়, কিন্তু কুঠিরের ভেতরটা এখনো অন্ধকারে ঢেকে আছে। অরিত্র ঘুম থেকে উঠে দেখে রিয়া বারান্দায় বসে আছে, মুখে এক অদ্ভুত শান্ত ভাব। ওর হাতে একটা পুরনো আয়না। অরিত্র বলল, কি গো, কি দেখছো ওখানে? রিয়া ধীরে ধীরে বলল, এই আয়নাটা বড় অদ্ভুত, তাই না? আমি যখনই তাকাই মনে হয় আমার মুখ না, অন্য কারো মুখ। একটা সাদা পোশাক, নীল চোখ, আমার দিকে তাকিয়ে হাসছে। অরিত্র হেসে বলল, তুমি কি গত রাতের ঘটনাটা নিয়ে একটু বেশি ভাবছো? ওইসব কিছু না, তুমি রাত্রেবেলা হ্যালুসিনেশন করেছো। কিন্তু রিয়া কিছু বলল না। ওর চোখ এখন আয়নাটায় আটকানো, যেন কারোর সঙ্গে চুপি চুপি কথা বলছে। দুপুরের দিকে অরিত্র ফটো তুলতে বেরিয়ে গেল, আর রিয়া ঘরে একা রইল। দেওয়ালে ঝোলানো সেই এলেনার ছবিটার দিকে তাকিয়ে ওর বুকের ভেতরটা যেন কেমন অস্বস্তি হচ্ছিল। ছবিটা এখন আর আগের মতো নেই। এলেনার চোখ দুটি আরো গভীর, আরো জীবন্ত মনে হচ্ছে, যেন ওর চোখের ভেতরে কেউ তাকিয়ে আছে। রিয়া ধীরে ধীরে ফ্রেমটা নামিয়ে টেবিলের ওপর রাখলো। ঠিক তখনই একটা হালকা বাতাস এলো। ফ্রেমটা হঠাৎই মাটিতে পড়লো, কাঁচগুলো সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রিয়া ভয় পেয়ে কটেজ থেকে বেরিয়ে গেল অরিত্রর কাছে। বিকেল নামার সঙ্গে সঙ্গে হঠাৎ আবহাওয়া বদলে গেল, আকাশটা কালো, ঝড় উঠেছে। অরিত্র তখন বাইরে শুটে ব্যস্ত, কিন্তু রিয়া তাড়াতাড়ি কটেজে ফিরে এসেছে। কটেজের জানলা বন্ধ করতে গিয়ে রিয়া দেখলো জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করছে, সে বলছে, Don't leave me, please don't leave. অরিত্র কটেজে এসে চমকে উঠলো। রিয়া, এই রিয়া, তুমি কাদের সঙ্গে কথা বলছো? কিন্তু রিয়া ঘুরে তাকালো না। ওর চোখটা ফ্যাকাশে, কণ্ঠটা অন্যরকম। সে বলছে, Why did you betray me, William? Why did you betray me? অরিত্র স্তম্ভিত। এ কি, তুমি কি বলছো এসব? রিয়া তখন ধীরে ধীরে ঘুরে তাকালো। ওর চোখ এখন সম্পূর্ণ নীল, ঠোঁটটা হালকা কাঁপছে, আর মুখে একটা ঠান্ডা হাসি। You are mine now. You are mine. হঠাৎই বাইরে বজ্রপাত হলো। দেওয়ালে থাকা সবকটা ফটো ফ্রেম একসাথে কাঁপতে লাগলো। বাতাসে একটা নারীকণ্ঠ গুঞ্জন তুলল, Elena never forgets. অরিত্র আতঙ্কিত হয়ে মিস্টার দে কে ফোন করলো। মিস্টার দে, যিনি এই কটেজে তাদের নিয়ে এসেছিল। মিস্টার দে এসব শোনার পরে অরিত্র আর রিয়াকে গাড়িতে তুলে সেই এলাকার এক পুরোহিতের কাছে নিয়ে গেল। বাঙালি পুরোহিত হরিপদ মিস্ত্রি, বয়স প্রায় 70। পুরো গ্রামে একমাত্র তিনিই নাকি বাঙালি পুরোহিত, আর তিনিই নাকি কুঠিরের সত্য জানেন। অরিত্র সব শুনিয়ে বলল, বাবা বাবা, ওর মধ্যে কিছু একটা ঢুকে গেছে মনে হচ্ছে, কি সব উল্টোপাল্টা বলছে। পুরোহিত শান্ত স্বরে বললেন, তোমাদের ওখানে থাকাটাই ভুল হয়েছে। ওই কটেজের নিচে একটা পুরনো সমাধি রয়েছে। এলেনা নামের এক বিদেশি মহিলা ব্রিটিশ আমলে এখানে মারা যায় প্রেমিকের প্রতারণায়। ও আত্মহত্যা করে, কিন্তু তার আত্মা শান্তি পায়নি, এখনো নতুন দেহ খোঁজে। হয়তো তোমার স্ত্রীর মধ্যেও প্রবেশ করেছে। অরিত্র কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছেন এসব? আমি তো বিশ্বাস করি না। তাহলে এখন কি করব আমি? পুরোহিত মাটির একটা ছোট্ট তাবিজ দিয়ে বললেন, আজ রাতের মধ্যে কটেজ ছেড়ে চলে যাও। যদি দেরি করো ও তোমার স্ত্রীকে নিজের করে নেবে। রাতে ঝড়টা বাড়ল। অরিত্র গাড়ি নিয়ে ফিরল কটেজে, আর এক মুহূর্তে দেরি না করে রিয়াকে রেডি হতে বলল। সে নিজেও হাত মুখ ধুতে গেল বাথরুমে। বাইরে থেকে শুনতে পেল জানলার পাশে দাঁড়িয়ে কেউ গান গাইছে, পুরনো একটা ব্রিটিশ টুন। My love will find you again. অরিত্র ধীরে ধীরে এগিয়ে বলল, রিয়া, এই রিয়া, তোমাকে না রেডি হতে বললাম। কিন্তু রিয়া আবারও ঘুরে তাকালো। ওটা রিয়া নয়, মুখটা রিয়ার, কিন্তু চোখ দুটো এলেনার। আর ঘরের কোণে আয়নায় দেখা গেল দুজন, একটা রিয়া আর একজন এলেনা। তাদের ছায়া আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে। অরিত্রর মুখ শুকিয়ে গেল। সে তাবিজটা হাতে নিয়ে রিয়ার দিকে এগোতে গেল, কিন্তু হঠাৎই তখন কারেন্টটা অফ হয়ে গেল। সব বাতিগুলো একসাথে নিভে গেল, আর রিয়ার কণ্ঠ মিলিয়ে গেল এলেনার কণ্ঠে। Too late, William, too late. She is mine now. বাইরে বজ্রপাতের আলোয় দেখা গেল রিয়ার চুল ছড়িয়ে গেছে। হঠাৎই সে চিৎকার করে উঠল। কটেজে কারেন্ট আসলো, কিন্তু অরিত্র দেখলো রিয়া ওখানে নেই। রিয়া মেঝেতে বসে আছে, মাটিতে কিছু একটা লিখছে। চুলগুলো এলোমেলো, চোখটা খোলা, আর ঠোঁটে একটা নীলচে হাসি। অরিত্র আস্তে আস্তে বলল, রিয়া, রিয়া, কি করছো এসব তুমি? কিন্তু রিয়া মাথা ঘুরিয়ে বলল, আমি ওর নাম লিখছি, ও বলেছে লিখতে। অরিত্র নিচের দিকে তাকালো। রিয়া মাটিতে আঙুল দিয়ে লিখছে, এলেনা।
ও এখন আমার মধ্যে। ওর একাকিত্ব আমি বুঝি অরিত্র। ও কত কষ্টে আছে। ও আমার সাথেই থাকতে চায় এখন। অরিত্র চমকে গিয়ে ওর কাঁধ ধরলো। রিয়া, রিয়া, তোমার মধ্যে কেউ নেই, তুমি নিজে সব পাগলামি করছো। চলো চলো তাড়াতাড়ি রেডি হও, আমরা বেরোবো। ওর কণ্ঠ একেবারে বদলে গেছে, ঠান্ডা এবং গম্ভীর কণ্ঠ। তুমি আমার প্রেমিক উইলিয়াম। কেন আমাকে ছেড়ে দিয়েছিলে উইলিয়াম? আমি কত কষ্ট পেয়েছি উইলিয়াম। আমাকে ছেড়ে কেন গেছিলে তুমি? অরিত্র কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি অরিত্র, আমি তোমার স্বামী। কি বলছো এসব? রিয়া হেসে উঠল। না উইলিয়াম, আমি এলেনা। আমরা আবার এক হব। এই কথাটি বলেই রিয়া মাটিতে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। অরিত্র চিৎকার করে ওঠে, রিয়া, রিয়া! রিয়া শরীরটা ছেড়ে দিয়েছে। অরিত্র বিছানায় রিয়াকে শুয়ে দেয়। বাইরে বাতাসটা থেমে গেল। কেরোসিনের ল্যাম্পটা হঠাৎই জ্বলে উঠল নিজে থেকেই। আর ঘরে একটা শীতল গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পুরনো ফুলের সঙ্গে একটা মৃত্যুর গন্ধ মিশে গেছে। অরিত্র বুঝতে পারছিল না কি করবে। বাইরে ড্রাইভার মিস্টার দেকে বললেন, আপনি আপনি চলে যান মিস্টার দে, আজকে আমরা যেতে পারবো না। রিয়ার শরীরটা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। পরের দিন সকাল, অরিত্র একা বসে ভাবছিল রিয়াকে বাঁচাতে কিছু একটা করতে হবে। কিন্তু রিয়া এখনো শুয়ে। আর অরিত্র কটেজটা ঘুরে দেখছিল। কটেজের স্টোর রুমে ঢুকে ও খুঁজে পেল একটা পুরনো কাঠের বাক্স, ভেতরে রাখা একটা পুরনো বই আর এক টুকরো ডায়েরি। পাতাগুলো পচে গেছে, কিন্তু কিছু লেখা এখনো বোঝা যায়। তাতে লেখা ছিল, উইলিয়াম বিট্রেড মি, হি লেফট ফর লন্ডন, হি প্রমিসড হি উড রিটার্ন, but he never did. I waited in this very cottage till the night I set the fire. If love cannot be mine in love, it shall be mine in death. এলেনা, 1896। অরিত্রর বুকটা কেঁপে উঠল। এই কটেজে এলেনাই আত্মহত্যা করেছিল নিজের প্রেমিককে পাওয়ার জন্য। আর এখন সেই আত্মা অরিত্রর স্ত্রীকে ব্যবহার করছে যেন ওর উইলিয়ামকে ফিরে পায়। রিয়া এখন পুরো অন্য মানুষ। ওর মুখে আগের মতো কোমলতা নেই, বরং ঠান্ডা মরণ শীতল হাসি। রিয়া বারবার সেই আয়নার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। ওর ঠোঁটটা নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। অরিত্র কাছে গিয়ে দেখলো আয়নায় রিয়ার প্রতিচ্ছবি ওর মতো নয়। ওর প্রতিচ্ছবির চোখে গভীর দৃষ্টি, গভীর কষ্ট, আর পাশে দাঁড়িয়ে আছে একটা অন্য মুখ। এক বিদেশি মহিলা, সাদা পোশাক, মুখটা ফ্যাকাশে, আর গালে ছাই লেগে আছে। অরিত্র দৌড়ে গিয়ে আয়নাটা ভেঙে ফেললো, কিন্তু আয়না ভাঙতেই রিয়ার মুখ থেকে একটা বিকট চিৎকার বেরোলো, যেন কাঁচের টুকরোগুলোর সঙ্গে ওর আত্মাটাও ভেঙে গেল। ও মেঝেতে পড়ে কাঁপছে, চোখটা উল্টে গেছে, আর কানের ভেতরে ফিসফিস করে শোনা গেল, তুমি কেন আমার প্রেম কেড়ে নিলে? আমি ফিরে এসেছি ওকে নিতে। উইলিয়াম, উইলিয়াম। এই ঘটনার সাথে সাথে অরিত্র মরিয়া হয়ে মিস্টার দেকে ফোন করে। অরিত্র অনুনয় করলো, ওকে ওকে বাঁচান দয়া করে, আমি কি করব কিছু বুঝতে পারছি না মিস্টার দে, পুরোহিতকে ডাকুন। মিস্টার দে পুরোহিতকে নিয়ে আসলেন। তিনি ঘরে ঢুকতেই বলল, ওর শরীরে শুধু আত্মা নয়, প্রেমের প্রতিশোধ বাসা বেঁধেছে রে, দেরি করা যাবে না আর। পুরোহিত একটা ছোট্ট তামার ঘন্টা বাজালেন, মাটিতে একটা যন্ত্র আঁকলেন, আর রিয়ার মাথার কাছে 3টে মোমবাতি জ্বালালেন। তারপর গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন, ওম কালী কালী মহাকালী, প্রেম বদ্ধ আত্মা মুক্তি হও, শরীরে যা অশুভ আছে তা প্রস্থান করুন। ওম ক্লিম ক্লিম রিম ক্লিম কালী কালী মহাকালী। বাতাসটা হঠাৎই ভারী হয়ে গেল, মোমবাতিগুলো আলোয় দুলে উঠল। রিয়া হঠাৎই উঠে বসে চিৎকার করে উঠল। সে বলছে, থামো, থামো, থেমে যাও। সে আমার প্রেমিক, কেউ তাকে আমার থেকে আলাদা করতে পারবে না। পুরোহিত শান্ত গলায় বললেন, মা রে, তুমি ভুল করেছো। মৃত্যুর পরেও প্রেম থাকলে তাকে বন্দি করো না। ওর প্রেম তার স্ত্রীর প্রতি, তোমার প্রতি নয় মা। ছেড়ে দাও মা, ওরা সবে নতুন বিয়ে করে এখানে ঘুরতে এসেছিল। কেন করছো তুমি এসব? রিয়া হঠাৎই হেসে বলল, তোমার দেবতা আমার প্রেম বুঝবে না। ওর চোখ হঠাৎই লাল হয়ে উঠল। বাতাসের ঝাপটায় মোমবাতির আগুন বড় হয়ে গেল, আর কটেজের জানলাগুলো যেন ধপধপ করে খুলে গেল। পুরোহিত এখন আরো জোরে মন্ত্র পড়ছেন, তার হাতে ঘন্টা তীব্রভাবে বাজছে। বাতাসে ধূপের গন্ধের সঙ্গে সঙ্গে মিশে গেছে পচা ফুলের দুর্গন্ধ। অরিত্র আর মিস্টার দে এক কোণে দাঁড়িয়ে কাঁপছে, কিন্তু চোখ সরাতে পারছে না। রিয়া মাটিতে শুয়ে শরীর কাঁপাচ্ছে। হঠাৎই মাটির তলা থেকে একটা শব্দ উঠতে লাগলো, যেন কাঠের তলা থেকে কেউ আঘাত করছে। একটা ঠকঠক শব্দ। পুরোহিত চেঁচিয়ে উঠলেন। তিনি বললেন, পায়ের নিচে আগুন,
এখানেই ওর দেহ পুড়েছিল। অরিত্র বুঝলো এখানে এলেনা নিজেকে আগুনে পুড়িয়ে মেরেছিল উইলিয়ামের জন্য। পুরোহিত মন্ত্রপুত জল ছুঁড়ে মারলেন মেঝেতে। এক মুহূর্তে যেন ঘরে সবকটা বাতি নিভে গেল। জানলা দিয়ে পূর্ণিমার আলোয় দেখা গেল এক নারী, এলেনা, সাদা পোশাকে, চোখে রক্তিম আলো, মুখটা বিকৃত হয়ে আছে যন্ত্রণায়। ওর মুখ দিয়ে বেরোলো একটা করুণ কণ্ঠস্বর। আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম। আমি তো আর কিছু চাইনি, শুধু একটু ভালোবাসতাম। পুরোহিত বললেন, তুমি মুক্তি হও এলেনা, তোমার প্রেমের অবসান হোক শান্তিতে, তুমি নতুন ভাবে জীবন পাও এলেনা, এই কষ্টের থেকে মুক্তি হও, তুমি নতুন জীবন পাও। হঠাৎই বাতাসে একটা বিকট শব্দ, কটেজের জানলার কাছটা ফেটে গেল। তারপর সব নিস্তব্ধতা। রিয়া মেঝেতে পড়ে গেল। ভোর 5টা, মেঘডুবির আকাশে সূর্য উঠেছে। রিয়া ঘুম থেকে উঠলো ধীরে ধীরে, চোখটা খুলে চারপাশে দেখলো, তারপর অরিত্রর দিকে তাকিয়ে বলল, অরিত্র, আমরা কোথায় আছি? অরিত্রকে জড়িয়ে ধরলো চোখের জল নিয়ে। পুরোহিত চুপচাপ বাইরে দাঁড়িয়ে আছেন, দরজার সামনে দাঁড়িয়ে শুধু বললেন, ভালোবাসা যখন মৃত্যুকে ছুঁয়ে ফেলে তখন মানুষও দেবতার মতো হয়ে যায়, কিন্তু সাবধান, এই কটেজের নিচের ছাই এখনো কিন্তু ঠান্ডা হয়নি। আমিও কিন্তু জানি না এলেনা মুক্তি পেয়েছে কিনা। এখনই এখান থেকে বেরিয়ে যাও। মিস্টার দে অরিত্রকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে বললেন। রিয়ার হাতটা ঠান্ডা কিন্তু বেঁচে আছে। অরিত্রর মনে হলো হয়তো এলেনা সত্যি মুক্তি পেয়েছে। অরিত্র আর রিয়া বেরিয়ে যায় কটেজ থেকে। ওরা কলকাতায় ফিরে আসে, কিন্তু কালিম্পং এর ওই গ্রামের এলাকাবাসী বলে মেঘডুবি কটেজে বাতাসে এখনো মৃদু এক নারীকণ্ঠ ভেসে আসে। শোনা যায়, লাভ নেভার ডাইজ। আপনারা শুনছিলেন নির্জন কুঠিরের কান্না, দি ক্রাই অফ দ্য লনলি কটেজ। এমন একটা ঘটনা যেখানে ভালোবাসা ছুঁয়েছে মৃত্যুর সীমান্তকে। অরিত্র আর রিয়ার এই অদ্ভুত প্রেম অভিশাপের কাহিনী হয়তো শেষ হয়েছে, কিন্তু মেঘডুবি কুয়াশার ভেতরে আজও শোনা যায় একটা নারী কণ্ঠ, লাভ নেভার ডাইজ। যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনাদের কি কখনো এমনও কিছু অভিজ্ঞতা হয়েছে, কখনো কি কোনো জায়গায় গেছেন যেখানে মনে হয়েছে কেউ আপনাকে চুপচাপ দেখেছে। শেয়ার করুন এই ঘটনাটা আপনাদের বন্ধু আর পরিবারের সঙ্গে। বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এরকম আরো ভয়ঙ্কর বাস্তব আর রহস্যময় গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব একটা নতুন রাতে আর এক নতুন আতঙ্ক নিয়ে। আর হ্যাঁ, আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। হয়তো পরের এপিসোডে আপনার ঘটনাই আমি তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।